সুফি সাধকদের দেশ ইরান। এই সেই ইরান যারা একটা সময় মাছ ধরার নৌকাও বানাতে জানত না। আর আজ সেই ইরান নিজস্ব প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্র বানায়, এমন ক্ষেপণাস্ত্র যেগুলো দেখলে পুরো বিশ্বের চোখ ছানা বড়া হয়ে যায়। মাস ছয়েক আগেই এই খামেনির ইরান ইসরায়েল আর আমেরিকার সামনে দাঁড়িয়েছিল মাথা উঁচু করে। আঘাত এসেছে, হুমকি এসেছে, কিন্তু ইরান তখনও দেখিয়েছিল সে কারো কাছে মাথা নত করার দেশ নয়। আজ খামেনি বিপদে, পাশে নেই রাশিয়া, চীনের মতো পুরনো বন্ধু রাষ্ট্রগুলো। আজ খামেনির লড়াইটা একারই। কি হবে খামেনির? ইরান কি সত্যিই ক্ষমতা হারাবে? যেসব দেশ এবং শক্তি এতদিন ইরানের উপর ভর করে দাঁড়িয়ে, তারা কি একদিনে শূন্যতায় হারিয়ে যাবে? ইরানের এই বিক্ষোভ শুরু হলো কেন? ফিরে দেখা যাক। এই আন্দোলনের শুরু অর্থনীতি থেকে। 2025 সালের শেষ দিকে ইরানি মুদ্রা রিয়াল ভয়াবহভাবে পড়ে যায়। ডলারের বিপরীতে রিয়ালের মান কয়েক গুণ কমে যায়। আমদানি করা খাবার, ওষুধ আর জ্বালানির দাম হঠাৎ আকাশ ছোঁয়া হয়ে ওঠে। প্রথমে বিক্ষোভ শুরু হয় তেহরানের ঐতিহাসিক গ্র্যান্ড বাজারে। ব্যবসায়ীরা দোকান বন্ধ করে রাস্তায় নামে। সেখান থেকে সেই ক্ষোভ ছড়িয়ে পড়ে তরুণ সমাজ, শ্রমজীবী মানুষ এবং ছোট শহরগুলোতে। আজ ইরানের 31টি প্রদেশেই বিক্ষোভ চলছে। 2022 সালের চেয়েও ভয়ঙ্কর এবারের আন্দোলন। কিন্তু কেন? 2022 সালে আন্দোলন হয়েছিল সামাজিক অধিকারকে ঘিরে। এবার আন্দোলন হচ্ছে রাষ্ট্রের বৈধতাকে ঘিরে। মানুষ এখন প্রশ্ন করছে, দেশ যদি এত শক্তিশালী হয়, তাহলে সাধারণ মানুষ কেন দিন দিন গরিব হচ্ছে? এই প্রশ্ন সরাসরি খামেনির শাসন ব্যবস্থাকে আঘাত করছে। খামেনি কে? তার শক্তি কোথায়? খামেনি শুধু একজন ধর্মীয় নেতা নন, তিনি ইরানের রাষ্ট্রের কেন্দ্রবিন্দু। সেনাবাহিনী, বিপ্লবী গার্ড, গোয়েন্দা সংস্থা, বিচার বিভাগ, রাষ্ট্রীয় টেলিভিশন সবকিছুই তাঁর অধীনে। প্রেসিডেন্ট পর্যন্ত তাঁর অনুমতি ছাড়া বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। গত 35 বছরের বেশি সময় ধরে তিনি এমন একটা ব্যবস্থা গড়ে তুলেছেন যেখানে ধর্মীয় বৈধতা আর সামরিক শক্তি একে অপরকে রক্ষা করে চলে। এই কারণেই ইরানে বাঘে মহিষে এক ঘাটে জল খায়। সবাই খামেনির সিস্টেমের ভেতরেই টিকে থাকে। কিভাবে নিজস্ব প্রযুক্তিতে এত শক্তিশালী হলো ইরান? ইরানের এই সিস্টেমের সবচেয়ে বড় ভিত্তি হল তাদের নিজস্ব অস্ত্রশিল্প। তারা নিজেই বানায় ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, ড্রোন, রাডার আর যুদ্ধজাহাজ। তাদের বহু ক্ষেপণাস্ত্রের পাল্লা 2000 কিলোমিটারেরও বেশি। পারস্য উপসাগর আর হরমুজ প্রণালীতে ইরানের সামরিক উপস্থিতি এমন যে চাইলে বিশ্বের তেল সরবরাহের বড় একটা অংশ এক ঝটকায় থামিয়ে দিতে পারে। মুসলিম বিশ্বে এমন সামরিক স্বনির্ভরতা ইরান ছাড়া আর কারো নেই। এই শক্তির আর এক স্তম্ভ হল ইরানের পারমাণবিক কর্মসূচি। ইরান এখন এমন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে যাকে অনেক বিশ্লেষক পারমাণবিক অস্ত্র তৈরির দোরগোড়ায় বলে মনে করেন। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বলছে, রাজনৈতিক সিদ্ধান্ত নিলে ইরান অল্প সময়ের মধ্যেই বোমার উপাদান বানাতে পারবে। এই সম্ভাবনাই ইরানকে শুধু একটি আঞ্চলিক শক্তি নয়, একটি বৈশ্বিক খেলোয়াড়ে পরিণত করেছে। তাহলে এই শক্তিশালী দেশ আজ এত নড়বড়ে কেন? কারণ ভেতরের তরুণ প্রজন্ম আর এই আদর্শিক শাসন মেনে নিচ্ছে না। তারা দেখছে দেশ সামরিকভাবে শক্তিশালী, কিন্তু সাধারণ মানুষের জীবন দিন দিন কঠিন হচ্ছে, আর ইরান বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। কারণ ভেতরে ভেতরে তরুণ প্রজন্ম আর এই আদর্শিক শাসন মেনে নিচ্ছে না। তারা দেখছে দেশ সামরিকভাবে শক্তিশালী, কিন্তু সাধারণ মানুষের জীবন দিন দিন কঠিন হচ্ছে, আর ইরান বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। একই সঙ্গে বাইরের ছবিটাও বদলে গেছে। রাশিয়া ইউক্রেন নিয়ে ব্যস্ত, চীন দূরত্ব বজায় রাখছে। মধ্যপ্রাচ্যে ইরানের কৌশলগতভাবে প্রভাব আগের মতো নেই। ফলে খামেনির সেই শক্তিশালী বলয় আজ দুর্বল। খামেনির পতন হলে কি হবে? খামেনির পতন মানে শুধু একজন নেতার পতন না, এটা হবে একটি ধর্ম সামরিক রাষ্ট্র ব্যবস্থার ভাঙন। কিন্তু এর মানে গণতন্ত্র আসবে এমন নিশ্চয়তা কিন্তু নেই।
ইরানের সবচেয়ে সংগঠিত শক্তি হল নিরাপত্তা এবং সামরিক কাঠামো। খামেনি গেলে ক্ষমতা আরও কঠোর হাতে যাওয়ার ঝুঁকি থেকে যায়। কেন পুরো বিশ্ব তাকিয়ে আছে তেহরানের দিকে? প্রশ্নটার উত্তর খুঁজি চলুন। কারণ ইরান শুধু একটি দেশ নয়, এটি পারস্য উপসাগর, হরমুজ প্রণালী, তেল আর আঞ্চলিক শক্তির ভারসাম্যের কেন্দ্র। ইরান অস্থির হলে তেলের দাম বাড়বে, জ্বালানি বাজার কাঁপবে, মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলাবে। খামেনির ইরান আজ একদিকে ভেতরের ক্ষোভে, অন্যদিকে বাইরের চাপে জর্জরিত। এই দ্বিমুখী চাপ কোনো শাসনের জন্যই সহজ নয়, কিন্তু যদি এই সিস্টেম ভেঙে পড়ে তাহলে শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যই বদলে যেতে বাধ্য।